This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরের খবরের দিকে নজর রাখি। কিছুদিন আগেই মেখলিগঞ্জ সেখানে পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় কেশবচন্দ্র দাসকে। কাটমানি বন্ধের খেসারত দিতে হয়েছে। দাবি অপসারিত কেশবচন্দ্রের দ্বারস্থ হয়েছেন আদালতের। কিছুদিন আগেই মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হয় কেশবচন্দ্র দাসকে। কাটমানি বন্ধের খেসারত দিতে হয়েছে তাকে। দাবি অপসারিত কেশবচন্দ্রের দ্বারস্থ হয়েছেন আদালতের। বক্তব্য শুনুন। ভোট ভেঙে গেল, নতুন করে আবার মিটিং ডাকবে যখন এইচডিও সাহেব বা ইও সাহেব, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবে। ছিলাম, কোনো খারাপ কাজ করি নেই। আমার এইটাই হচ্ছে বড় বুকের মধ্যে একটা আমার কি বলবো আনন্দ যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এর জন্য কি আপনাকে সরতে হলো? হ্যাঁ, এর জন্য কি আপনাকে সরতে হলো? না, তা তো বলতে পারবো না। কেন সরতে হলো কেমন করে বলবো? এখন কাউন্সিলরদের মনের মধ্যে কি, তবে তারা আমার সঙ্গে যেটা কথা হয়েছে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে দিতে পারে নাই। পরের খবরে চলে আসি। খাস কলকাতায় ফের বাড়ির দরজা ভেঙে লুট। সেন্ট্রাল এভিনিউয়ের বাড়ির দরজা ভেঙে লুট। বিডন স্ট্রিট ক্রসিংয়ে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। অস্ত্র দেখিয়ে বৃদ্ধার কাছে সোনার গয়না 15,000 টাকা লুটপাট। বৃদ্ধার একাকী থাকার সুযোগ নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুপ্রিয় গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়র সাথে কথা বলবো। সুপ্রিয়, বারবার করে আমরা দেখতে পাচ্ছি শহরের বুকে এই একাকী বৃদ্ধারা টার্গেট। পুলিশ কি ভাবছে? আদৌ কিছু এ নিয়ে ভাবনা চিন্তা করছে কি তারা? দেখো, তদন্তকারীরা এখন মূলত যে বিষয়টা আগে দেখছেন, এই যে লুটের ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছেন এবং এই বাড়ির পরিচিত কারোর কোনো রকম ইনভলভমেন্ট রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু তারা যাচাই করার কাজ চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে তোমাকে দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে সুদেব রয়েছে। একেবারে সেন্ট্রাল এভিনিউয়ের ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে সিআর এভিনিউ এবং যতীন্দ্রমোহন এভিনিউয়ের যে ক্রসিং, সেখান থেকে জাস্ট ঢিলছোড়া দূরত্বে থাকা একেবারে মেন রাস্তার পাশে এই যে গেট দেখতে পাচ্ছ 326-এর সিআর এভিনিউ, এই বাড়িতেই কিন্তু গত বুধবার রাত 11:30 থেকে 12টা নাগাদ এই লুটের ঘটনা ঘটে। কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই বাড়ির এই যে মূল সদর দরজা রয়েছে বা গেট রয়েছে, এই বাড়ির দেখভালের জন্য দুজন পরিচারক রয়েছে এবং এই যে বৃদ্ধা মধুমিতা রায়, তাকে দেখভালের জন্য একজন পরিচারিকা রয়েছে এবং তিনি প্রায় দীর্ঘ 30-35 বছর ধরে এই বাড়িতে কাজ করেন। কিন্তু সেক্ষেত্রে আরও যেটা আমরা জানতে পারছি যে এই বৃদ্ধা তিনি মাস দেড়েক আগে এয়ারপোর্টে পড়ে গিয়ে তার ফিমার বোন ফ্র্যাকচার হয়ে যায় এবং তারপর থেকে তিনি কিন্তু অসুস্থ অবস্থাতে রয়েছেন এবং তার নিয়মিত ফিজিওথেরাপি করানো হয়। অর্থাৎ বলা যেতে পারে তিনি একেবারেই শয্যাশায়ী এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে, অর্থাৎ কোনোভাবেই যে বৃদ্ধা প্রতিরোধ করতে পারবেন না বা বাধা দিতে পারবেন না, সেই বিষয়টা কিন্তু যে আততায়ী বা দুষ্কৃতীরা এসেছিলেন তাদের কাছে একেবারে স্পষ্ট ছিল। আর সেই জায়গা থেকে আরও যে প্রশ্নটা উঠছে যে যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন, এই গেট কিন্তু প্রতিদিন রাত 10:30 থেকে 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, দিনভর খোলা থাকলেও। কিন্তু ওই দিন রাত 11:30টার সময় বা 11:30টার পরে যে লুটের ঘটনা ঘটলো, সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিভাবে ভেতরে প্রবেশ করলেন, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি মঞ্জিরা, যে বটতলা থানার পুলিশ ইতিমধ্যেই এই বাড়ির একজন কেয়ারটেকার, তাকে জিজ্ঞাসাবাদ করছে বটতলা থানাতে আটক করে। তার কারণ এই যে কেয়ারটেকার, তার যে স্টেটমেন্ট সেটা কিন্তু বেশ খানিকটা সন্দিহান মনে হচ্ছে তদন্তকারীদের। কারণ এই গেটে তিনি কর্তব্যরত অবস্থাতে থাকেন এবং সেক্ষেত্রে তিনি যেটা দাবি করছেন যে ওই দিন 10:30 নাগাদ তিনি ভেতরে জল আনার জন্য গিয়েছিলেন। কিন্তু এই গেট থেকে ভেতরে প্রবেশ করলেও সরাসরি এই বাড়ির যে মূল প্রবেশ পথ বা গেট, সেই গেট থেকে এখানে ওই কেয়ারটেকারদের দিকেই অভিযোগের আঙুলটা যাচ্ছে। মানে তারা নিশ্চয়ই পরিচিত কেউ ঢুকতে পেরেছে বা একটা প্ল্যান মাফিক কাজ হয়েছে, তাই তো? দেখো, গোটা বিষয়টার সঙ্গে একটা পরিকল্পনা তো রয়েছেই। তার কারণ আমি তোমাকে যেটা প্রথমেই বললাম যে বৃদ্ধা প্রায় 1.5 মাস যাবৎ তিনি অসুস্থ রয়েছেন, তিনি হাঁটাচলা করতে পারেন না, অর্থাৎ কোনোভাবে তিনি প্রতিরোধ করতে পারবেন না, সেটা কিন্তু একেবারে এই দুষ্কৃতীরা জানতো। আর এই বাড়িতে ঢোকাটাও কিন্তু খুব একটা সহজ নয়। বাড়িতে একেবারে 3 তলাতে ওই বৃদ্ধা থাকেন এবং তার যে ঘর, শোয়ার ঘর, সেই ঘরের পাশে আলমারি রয়েছে, সেখান থেকে নগদ 15,000 টাকা এবং বেশ কয়েক লক্ষ টাকার মূল্যবান গহনা, সেগুলো কিন্তু লুটপাট করা হয়েছে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। আর
আর সেই জায়গা থেকে এই পরিচিত কেউ বা কারুর কোনো রকমভাবে ইনভলভমেন্ট না থাকলে এই কাজ সম্ভব নয়, এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। আর কারণ এই বাড়ির একেবারে যে মূল যে বাড়ি, এই গেট থেকে ঢুকে যাওয়ার পরে সেই বাড়ির মূল গেট কিন্তু খুলতে গেলে রিমোটের সাহায্য নিতে হয়। এবং এই যে কেয়ারটেকার, তিনি যেটা দাবি করছেন যে ওই দিন তিনি যখন জল ভরতে যান রাত 10:30টার পরে, তিনি গিয়ে পরিচারিকাকে ডাকেন, কলিং বেল চাপেন, এবং সেই কলিং বেল চাপার পরে পরিচারিকা 3 তলার ওপর থেকে রিমোট দিয়ে সেই মূল যে গেট, সেই গেট খুলে দেন, অর্থাৎ ওই কেয়ারটেকারকে অ্যাক্সেস দেন। এবং তার পরবর্তীতে কখন ওই দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়লো, কারণ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে একেবারে ধারালো অস্ত্র নিয়ে গিয়েই কিন্তু লুটপাট চালানো হয়েছে, আলমারি ভেঙে সেখান থেকে নগদ 15,000 টাকা এবং বেশ কয়েক লক্ষ টাকার গহনা। একদম সুপ্রিয়, অর্থাৎ চেতলা হোক, চারু মার্কেট হোক, গলফ গ্রিন হোক এবং আজকের এই বিডন স্ট্রিট হোক, বারবার করে আমরা দেখতে পাচ্ছি একাকী বৃদ্ধ, একাকী বৃদ্ধারাই টার্গেট হচ্ছে এবং সেখানেই ছিনতাই, চুরি, লুটের মতো ঘটনা ঘটছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, প্রণামের মতো একটা ব্যবস্থা কলকাতা পুলিশের রয়েছে, কিন্তু সেখানে নাম নথিভুক্ত করতে হয়, কিন্তু যারা ধরুন করে উঠতে পারেননি এখনো এ ধরনের, তখন তাদের কি করণীয়? কারণ এই যে পরপর একের পর এক ঘটনাগুলো ঘটছে, সেখানে তো টার্গেট একাকী বৃদ্ধ বা বৃদ্ধারা। দেখুন, প্রথম কথা আপনাদের জানতে হবে যে এটা কোথায় হয়েছে। বিডন স্ট্রিট, এটা গ্রামের প্রত্যন্ত, আমি বলছি আপনাকে, আমি শুনে নিয়েছি, এটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নয়। যেখানে ঘটনাটা হয়েছে তার থেকে লালবাজার কত দূর, সেখানে কাউন্সিলর আছে, সেখানে বড় কমিটির চেয়ারম্যান আছে। আপনি জানেন এই সমস্ত কাজ যারা করে তারা কিন্তু হট করে করে না, তাদের 4টে জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে প্রথম ড্রিম, তারপরে থট, তারপরে হচ্ছে কি প্রিপারেশন, তারপরে অ্যাকশন। কেন বলুন তো? তার পাশে কত দূর হচ্ছে কাউন্সিলর অফিস, নানা রকম। কেন করছে, কারণটা কি? কারণটা সোজা হচ্ছে গিয়ে যে এদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আপনি বলুন, আজকে এই যে প্রণামের কথাটা বলছেন, খুব সুন্দর ক্যালকাটা পুলিশ এটা করেছে, খুব সুন্দর করেছে, আমি আপনাদের বলছি খুব সুন্দর করেছে। কিন্তু সেখানে অনেকে জানে না, প্রণামে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বৃদ্ধ যদি বলেন ওটা অ্যাভাব 65 ইয়ার্স, এটা নতুনও চেঞ্জ হয়েছে, খুব সুন্দর। কিন্তু তা সত্ত্বেও যদি আজকে কেউ নাও করে, তাহলে কি তার মধ্যে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে? দিনের বেলা লালবাজার যেখানে যদি এই ঘটনা ঘটে থাকে, পুলিশ প্রশাসন এত সিসিটিভি, লাস্ট বলছি আপনি খুব শুনে নিন ভালো করে, 1989-এ মাত্র 9 মাসের মধ্যে ক্যালকাটা ফুটপাতে 11 জন মেয়ে হত্যা হয়েছিল, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্টোন ম্যান, কমপ্লিট ক্রাইম এটাকে বলা হয়। কেন? তখন সিসিটিভি ছিল না। আপনি দেখুন, সিসিটিভি ইনস্টলমেন্ট হয়েছে, কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। যারা ক্রাইম করছে তাদের মধ্যে কোনো ভয় নেই যে আমি ধরা পড়ে যাব, আমারটা পুরো দেখা পড়বে, কারণ কোনো আইনের কোনো অনুশাসন যেমন নেই, তাদের প্রযুক্তিও নেই, তাদের আজকে প্রপার সেকশন অফ ল নেই, তাদেরকে কাস্টডি ট্রায়াল হচ্ছে না, টিআই প্যারেড করা হচ্ছে না, এবং তাদের জেল হচ্ছে না, যার জন্য আজকে এত বড় সাংঘাতিক উপযুক্ত সাজার অভাব। আপনি তো আমাকে রাগিয়ে দিচ্ছেন না এই কথাগুলো, যে আজকে প্রশাসন যদি থাকে, যদি প্রপার অ্যাকশন যদি ঠিক মতো থাকে, যদি আজকে মেইন কালপিটদের আমি যদি কনভিকশন করাতে পারি, যারা আজকে থট করে তারা ভয় পাবে যে আমার একটা জেল হয়েছে। আপনি দেখাতে পারেন যে আজকে একটা কনভিকশন হচ্ছে? আপনি দেখান না আপনি আমাকে। আজকে 100 বছর, আজকে 100 জন জেলে রয়েছে, তাদের 80 বছরের বেশি যাদের কেউ নেই, আর যারা নাকি ক্রাইম করছে তারা আজকে ফুলের মালা নিয়ে বেরিয়ে পড়ছে। তাহলে যা অরিন্দম, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, অরিন্দম আচার্যর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা অপরাধ হচ্ছে এ রাজ্যে অন্তত কোথাও কোনো সেভাবে দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে না, যার ফলে যারা অপরাধ করছে, যারা দুষ্কৃতীরা রয়েছে, তারা বহাল তবিয়তে রয়েছে এবং তারা ভয় পাচ্ছে না। এবং তাই জন্যই আমরা দেখছি শহর কলকাতায় বিডন স্ট্রিটের মতো এলাকা, চারু মার্কেট বা চেতলার মতো এলাকায় একাকী বৃদ্ধ বৃদ্ধারা টার্গেট হচ্ছেন। সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ আছে, তারপরেও না না, পুলিশকে যদি মাঠে বসিয়ে রেখে, একটু আগে সকাল থেকে যেটা দেখাচ্ছিলেন, পুলিশকে মাঠে বসিয়ে রেখে যদি একজন সমাজবিরোধী বলেন যে ইলেকশনের সময় পুলিশ বলে কিছু ব্যবস্থা থাকবে না, হ্যাঁ, তার থেকেই তো প্রমাণ হয় যে পুলিশ ব্যাপারটা ক্লিবলিং পরিণত হয়েছে, যার কোনো ভূমিকা নেই এই সমাজের তোলা ছাড়া। আমি আপনাকে বলছি, দেখুন এই যে সেন্ট্রাল এভিনিউতে বৃদ্ধ টার্গেট হয়েছে, শুধু সেন্ট্রাল এভিনিউ নয়, সারা পশ্চিমবঙ্গে। শুধু বৃদ্ধকে কেন বলছেন? ওই মেয়েটা তো টার্গেটেড ছিল না, মেয়েটা বাবার সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে ঝগড়া করে নিউ টাউন থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লো।
তাকে সঙ্গে সঙ্গে আচমকা তুলে নেওয়া হলো। রাস্তায় যেমন নেরি কুকুর ঘুরে বেড়ায়, সেরাম ক্ষুধার্ত হায়নারা তারাও চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে সমাজের মধ্যে। তৃণমূলের ছাপটা শুধু গায়ে রেখে দাও কোনোভাবে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তাহলে আইন তাকে ছুতে পারবে না। এটা যদি আপনি জেনে যান যে আপনাকে আইন ছুতে পারবে না, আপনি যা খুশি তাই করবেন। তাই তো হচ্ছে। তৃণমূলে আরাবুল যতদিন বুঝতো যে তার আইন তাকে ছুতে পারবে না, সে যাকে খুশি ছুঁয়ে ফেলতো, আর যখন বুঝে যে আইন আর তার সাথে নেই, তখন সে ঘরে ঢুকে গেছে। এই তো হচ্ছে পরিস্থিতি। বুঝতে পারছি সজল দা, অনেক ধন্যবাদ।